জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইলকে হাসপাতালে টেনে নেয়ার চেষ্টা করলে চালানো হয় গুলি। এখনো দিশেহারা পরিবার। পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ট্রাইব্যুনালে। দুইটা পুলিশের স্টেট কার্ড বলছে যদি কেউ লাশ ধরতে আসে তাহলে শুট করবে। বন্ধু কিছু আসছে, তোর বাবা কোথায় আমি বলতে পারতেছি না। তোর আব্বা তো ডেলটার সামনে গুলি বেড়া পড়ে আছে। পাঠ্য বইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করার দাবি পরিবারের। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি, শ্রদ্ধা জানিয়ে বললেন আমানুল্লাহ আমান। বিবিএস এ ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। নতুন করে ফল প্রকাশের দাবি। ৪১ পেয়ে একজন চান্স পেয়ে যায়, অথচ ৭৩ পেয়ে মেধার ভিত্তিতে সে চান্স পায় না। আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। আন্দোলন বিপ্লবের মাত্র ৬ মাস পরে এসেও কেন আমাদের সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে? আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অটোরিকশা চালক ইসমাইল শুধু দেখতে গিয়েছিলেন কি হচ্ছে রামপুরা এলাকায়, সেটি কাল হলো তার। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৯ জুলাই স্পটেই প্রাণ যায় তার। মামলা করে স্ত্রী আছেন অপেক্ষায়, কবে পাবেন ন্যায় বিচার। আসলে কি হয়েছিল সেদিন অনুসন্ধান করেছেন সহকর্মী আকলাকুস সাফা। ১৯ জুলাই শুক্রবার আন্দোলনে উত্তাল রামপুরা, মালিবাগ, বনশ্রী, বাড্ডার এই পুরো রাস্তা। রামপুরা টিভি ভবনের সামনে আর ব্রিজের উপর থেকে দুই দিকে চলছিল আইনশৃঙ্খলা বাহিনীর টানা গুলিবর্ষণ। রাস্তায় গাছ আর ল্যাম্পপোস্ট ফেলে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। কিছুক্ষণ পরপর হেলিকপ্টার দিয়ে ছত্রভঙ্গ করা হয় তাদের। পরপরই গুলি করতে করতে এগুতে থাকে বাহিনীর সদস্যরা। একের পর এক গুলিবিদ্ধ হতে থাকে আন্দোলনকারীরা। রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এদিন গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক ইসমাইল। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে আসে ইসমাইলের। তাৎক্ষণিক সিঁড়িতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত ইসমাইলকে হাসপাতালে টেনে নেয়ার চেষ্টাও করেন কয়েকজন। আবারও গুলি চলে সেদিক লক্ষ্য করে। ফুটেজে দেখা যায় দুজন, রাজন আর হাবিব, জানালেন কি ঘটেছিল তখন। পুলিশরা তো তখন এইখান পর্যন্ত সবাই দাঁড়াইছিল, সামনের দিক কিছু দূর যায়, তারপরে তো আবার এখানে সবাই দাঁড়াইছিল। সাংবাদিক পুলিশ ওরা এসে যখন ছবি তুললো তার আগেই তো পুলিশ গুলি করে ওই যে ডক্টরের উপরে গুলি টুলি করলো, মানে যারা তুলে নিয়ে যাচ্ছিল। উনি হামাগুড়ি দিবে কিভাবে, উনি তো এখানে পড়েই ছিল। পরে লোকজন ধরে এই পর্যন্ত নিয়ে আসছে, ডক্টর সাহেব এসে ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সিকিউরিটি গার্ডরা একদম ভিতরে ঢুকে পুলিশের স্টেট কার্ড বলছে যদি কেউ লাশ ধরতে আসে তাহলে শুট করবে, এবং কি গালাগালিও করছে পুলিশে। গালাগালিও করছে যে এই লাশ কেউ ধরতে পারবে না, যার কারণে ওনারা ভিতরে বসেছিল, এদিকে আর লাশ ধরতে কেউ সাহস করে নাই। হাতিরঝিলের উলন এলাকায় ছোট্ট এই ঘরটি জুড়ে ইসমাইলের সংসার। ১৯ জুলাই দুপুর পর্যন্ত ঘরেই ছিলেন। মাগরিবের একটু পরেই বসেছিলাম, বন্ধু কিছু আসছে, তোর বাবা কোথায় আমি বলতে পারতেছি না। তোর আব্বা তো ডেলটার সামনে গুলি বেড়া পড়ে আছে। স্ত্রী লাকি হয়তো কখনো ভুলবেন না স্বামীর গুলিবিদ্ধ ক্ষত বিক্ষত ওই চেহারা। আমার ছেলের আমি একসাথে বলে গেছি পোস্টমর্টম করা হয়নি? না না, পোস্টমর্টম করতে হয় নাই। ঢাকা মেডিকেল নেওয়ার মতন দেবার সিচুয়েশন ছিল না।
সেপ্টেম্বরে এ নিয়ে হাতিরঝিল থানায় মামলা করেন লাকি। আসামি 44 জন, তবে তারা কারা জানেনই না তিনি। আপনি মামলাতে কি চাইছেন আসলে? আমি চাইছি যাতে ন্যায্য বিচার হয়, আমার স্বামী যারা হত্যা করছে যাতে বিচার হয়, সেটাই আমি চাইছি আর কি। আচ্ছা, কিন্তু কোনো আসামির কথা আপনি আলাদা করে বলেননি? না না। এ ঘটনায় হাসপাতালকে দায়ী করায় কিছুটা বিব্রত ইসমাইলের স্ত্রী। এই হাসপাতাল অথবা এই ডাক্তারদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ ছিল কখনো? না না, আমি কিছুই বলি নাই ভাই, আমি হ্যাঁ করে কিছু বলি না। মানে কি এতে কি করছে এটা যারা করছে এরা জানে, আমি জানি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইসমাইল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ট্রাইব্যুনালে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল, সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে। চলে গেছেন ইসমাইল, রেখে গেছেন স্ত্রী সহ 3 সন্তান। ছেলের পড়াশোনা এখন বন্ধ, চরম কষ্টে কাটছে তাদের দিন। লাকি বেগম চান, যারা গুলি করেছিল তাদের চিহ্নিত করে যেন ফাঁসি দেয়া হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে বিএনপির 90-এর ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান আরও বলেন, ভোটাধিকারই হল গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার, আর এর মাধ্যমে কায়েম হবে জনগণের সরকার। এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান পাঠ্য বইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করার দাবি জানান। শহীদ আসাদের স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণেরও দাবি জানান তিনি। শহীদ আসাদের পরিবার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আসাদ গেট যেটা, এই আসাদ গেটটাকে সংস্কার করা হোক বা একটি পুস্তকে আগে আসাদের নামে ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না, সেটা অন্তর্ভুক্ত করা হোক। আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্তদান, সেই আশা পূরণ হবে। মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ উঠেছে। রোববার ফল ঘোষণার পর রাতেই বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। আজ সকাল 11টা থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কোটা প্রয়োগে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বর ও সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কোটা বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল ঘোষণা করতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেয় তারা। এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। 41 পেয়ে একজন চান্স পেয়ে যায়, অথচ 73 পেয়ে মেধার ভিত্তিতে সে চান্স পায় না। আমাদের তাই বর্তমানে একমাত্র দাবি, কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে যেন বিলুপ্ত করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার পরও কেন ছাত্র জনতাকে বারবার রাজপথে নেমে আসতে হবে? একই সময়ে ঢাকা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কোটা বাতিল করে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নতুন করে প্রকাশের দাবি জানানো হয়। আন্দোলন বিপ্লবের মাত্র 6 মাস পরে এসেও কেন আমাদের সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে? 40 পেয়েও একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে, আর 70 প্লাস পেয়েও একটা স্টুডেন্ট চান্স পায় নাই। আবার সেই অযৌক্তিক সেই কোটা বহমান রয়েছে, আমরা এই ধরনের কোটা মানি না। সোমবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে আগুনে পুড়ে গেছে বাটার একটি শোরুম। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের। একই ভবনে থাকা দুটি রেস্টুরেন্টেও হয়েছে ক্ষতির মুখোমুখি। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগতে পারে আগুন, তবে ভবন মালিকের দাবি শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড।
রাত 11টা বেজে 55 মিনিট। মিরপুরে দোতলা ভবনের নিচতলায় একটি বাটার শোরুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও কিছুক্ষণ পরপর বের হতে দেখা যায় সাদা কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটকে বেশ বেগ পোহাতে হয়। 4 ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা। বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা, যেহেতু এখানে বিদ্যুৎ চালু অবস্থায় ছিল এবং আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে পরবর্তীতে, এই কারণে বিদ্যুতের গোলযোগ বা অন্য কোনো কারণ হতে পারে। এটা তদন্ত সাপেক্ষে তদন্ত করার পর বুঝতে পারবো যে আমাদের আগুনের কারণটা কি। বিদ্যুতের গুদাম ভিতরে ছিল এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু বেগ পেতে হচ্ছিল। যদিও ভবন মালিকের দাবি পারিবারিক রেষারেষি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড। আমার সন্দেহ গত কয়েকদিন ধরে আমাকে হুমকি দুমকি দিতেছে এটা খালি করার জন্য। বাড়ি লোকজন পাঠাচ্ছে, লোকজন আইসা গেটে আইসা ধাক্কাধাক্কি করে। নাম নিতে পারবো না কারণ জানের ভয় আছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। বাটা শোরুমের ব্যবস্থাপকের দাবি ক্ষতির পরিমাণ হতে পারে 2.5 কোটি টাকারও বেশি। একই ভবনের দ্বিতীয় তলা ও ছাদে থাকা 2টি রেস্টুরেন্টও হয়েছে ক্ষতির শিকার। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল। তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে, হিসেব নিকেশ করে বসার পরে জানা যাবে। 2টা রেস্টুরেন্টে মিনিমাম 42 থেকে 45 লাখ টাকা ইনভেস্ট করা আছে আর কি। এখন পর্যন্ত কি ক্ষতি হয়েছে আমরা এখনো দেখি নাই। ফায়ার সার্ভিস বলছে তদন্ত সাপেক্ষে জানা যাবে সব প্রশ্নের সঠিক উত্তর। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য মেলায় পিছিয়ে পড়া স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের বিশেষ ব্যবস্থা করে দিয়েছে এসএমই ফাউন্ডেশন। অংশ নিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বলছেন ব্যবসা বাণিজ্যের বড় আসরে তাদের অংশগ্রহণ আগামীর পথ চলতে উৎসাহ যোগাবে, বাড়বে ব্যবসার পরিধি, পণ্যের গুণগত মানে মুগ্ধ ক্রেতা ও দর্শনার্থীরা। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন প্রশিক্ষণের পাশাপাশি পণ্য বাজারজাতেও ভূমিকা রাখছেন তারা। বাণিজ্য মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি পণ্যের পোস্টার সাজানো হয়েছে এসএমই প্যাভিলিয়নে। স্থান পেয়েছে হাতের তৈরি পোশাক, হ্যান্ডিক্রাফট, চামড়া পাট ও প্লাস্টিক পণ্য, জামদানি ও মসলিন শাড়ি। দেশীয় পণ্য কিনতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ওনারা ফ্যাক্টরিতে উৎপাদন করে লেদারের উপর, এর জন্য ওনারা বাইরেও ইম্পোর্ট করে, এই জন্য ওনার দোকান থেকে আমার জুতাগুলো নেওয়া। দেশীয় পণ্য ঘুরে ঘুরে দেখতেছি, চয়েস হলে পরে কিনবো। দেশীয় পণ্য কিনবো, মানে শুরুতে তো আর কেনা হবে না। দেশীয় পণ্য আগে আমি দেখবো কোনটা আমার ভালো লাগে, সে ভালো লাগার উপর ডিপেন্ড করছে যে আমি কোন পণ্যটা কিনবো। বিভিন্ন ধরনের আচার, মধু ও ঘি সহ অনেক পণ্যই আছে এই প্যাভিলিয়নে। এসব পণ্য স্থানীয় উদ্যোক্তারা তৈরি করেছেন। আইটেম আছে, বিশেষ করে কুষ্টিয়ার বিখ্যাত যে 2টা খাবার, সেটা হচ্ছে এক কুলফি মালাই আর দ্বিতীয়ত তিলের খাজা। এবং এছাড়াও পাচ্ছেন নাড়ু পাবেন, নিজেদের হাতে তৈরি করা কুমড়া বড়ি পাবেন, আমাদের ঘি পাবেন। নিজস্ব ফ্যাক্টরিতে শতভাগ চামড়াজাত পণ্যগুলো উৎপাদন করে কিন্তু বাজারজাত করতে পারছি। যশোরের মেয়ে বউরা অবসর সময়ে মনে করেন তাদের হাতের কাজটা এইভাবে ফুটায় তুলে আমরা সেইগুলো কালেকশন করে নিয়ে আসছি মেলার জন্য। এসএমই ফাউন্ডেশন বলছে স্থানীয় পণ্য বাজারজাতে বাণিজ্য মেলা বিশেষ ভূমিকা রাখছে। রপ্তানিমুখী করার জন্য আমরা মূলত আমরা কিছু প্রোগ্রামই করি, যেটা হচ্ছে আমরা বায়ার সেলার ম্যাচ মেকিং প্রোগ্রাম বলি আমরা, যেটাতে আমরা যারা ভালো প্রোডাক্ট করে, যারা ইউনিক প্রোডাক্ট করে, আমরা তাদেরকে একই ছাতার নিচে ডেকে আমরা বায়ারদের আমন্ত্রণ জানাই যে আমাদের উদ্যোক্তাদের এ ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। এসএমই ফাউন্ডেশনের প্যাভিলিয়নে 11 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেল 90 ফিলিস্তিনি বন্দী। চুক্তির শর্ত হিসেবে 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেয়েছেন তারা। কয়েক ঘন্টার অপেক্ষা আর শঙ্কার পর গভীর রাতে পশ্চিম তীরে প্রবেশ করে মুক্তিপ্রাপ্তদের গাড়ি নেওয়া হয় রামাল্লার কাছাকাছি বেইতুনিয়ায়। তাদের স্বাগত জানাতে ফিলিস্তিনিদের ঢল নামে রাস্তায়। গান, স্লোগান, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে 69 নারী ও 21 কিশোর রয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন প্রবেশ করেছে 6 শতাধিক ত্রাণবাহী ট্রাক। এগুলোর মধ্যে 300 ট্রাক পাঠানো হয়েছে উত্তরে। রোববার একাধিক
ক্রসিং দিয়ে ত্রাণবাহী যান প্রবেশ করেছে গাজায়। খাদ্যপণ্য, জ্বালানি, ওষুধসহ অতি প্রয়োজনীয় সামগ্রী ছিল এতে। উপত্যকার বিভিন্ন অংশে পাঠানো হয়েছে ত্রাণবাহী যানগুলোকে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দৈনিক 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা গাজায়। এর মাঝে 50টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। খাদ্যের জন্য ত্রাণের ওপর নির্ভরশীল গাজার বেশিরভাগ মানুষ। যুদ্ধের আগে দৈনিক 500 ট্রাক ত্রাণ প্রবেশ করত গাজায়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রায় তলানিতে ঠেকে সহায়তা, এমনকি বেঁচে থাকার জন্য আগাছা, ক্যাকটাস, পশুখাদ্য খেয়েও জীবন ধারণ করতে হয়েছে ফিলিস্তিনিদের। ইসরায়েলের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তির সাফল্য। রোববার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন হামাস মুখপাত্র আবু উবায়দা। দাবি করেন স্বাক্ষরিত চুক্তির সব শর্ত মানতে রাজি হামাস, তবে তেল আবিব শর্ত ভাঙলে হুমকির মুখে পড়তে পারে বাকি ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা। যুদ্ধবিরতির প্রতিটি শর্ত মানতে রাজি হামাস। শুরু থেকে যুদ্ধ বন্ধই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। সঠিক সময়ে বন্দি বিনিময় ও জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ইসরায়েলকেও যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হবে। তাদের ওপরই নির্ভর করছে চুক্তির সাফল্য। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। রোববার ক্যাপিটল ওয়াল অ্যারেনায় হয় এই আয়োজন। 20,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যুতে দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প। পুরো ভেন্যুতে ছিল ট্রাম্প সমর্থকদের উপচে পড়া ভিড়। ট্রাম্পের ভাষণে শুরুতেই গুরুত্ব পেয়েছে অভিবাসন ইস্যু। জানিয়েছেন মেক আমেরিকা গ্রেটের পথে বাধা অবৈধ অভিবাসী। হুঁশিয়ারি দিয়েছেন তাদের মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করাই প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিনের কাজ। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্পের সাম্প্রতিক ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক ও ছেলে এক্স। ওয়াশিংটনে অভিষেক পূর্ব অনুষ্ঠান শেষে সোমবার স্থানীয় সময় দুপুরে ক্যাপিটল হিলে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।